আজ আমি তোমাদের একটা ভূতের গল্প পাঠ করে শোনাচ্ছি। যদি আমার গল্প পাঠ ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো। আর আমার গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকের গল্পের নাম না ভূতের গল্প নয়, শিবরাম চক্রবর্তীর লেখা। না জনার্দন, তুমি যদি ফের ভূতের গল্প শুরু করো তো আমি চললুম। এই বলে তার কুশন চেয়ারটায় অচল হয়ে আরাম করে চেপে বসলাম আমি। না, ভূতের গল্প নয়। মলিন হাসি হাসল জনার্দন। ভূতের গল্প বলছিলে? অনেক দিন বাদে বেড়াতে গেছি জনার্দনের বাড়ি, অনেক ভরসা করে। জনার্দনরা ভারতীয় খ্রিস্টান আর বেশ বড় লোক। তাদের বাড়ি গেলে ভারী খাওয়ায়। ভালো মন্দ খাবার শখ জাগলে খ্রিস্টান কিংবা মুসলমান বন্ধুর বাড়িই যেতে হয়। কেননা শ্রীমুরগির ঠ্যাং নিখরচায় আর কোথায় মেলে? ভট্টাচার্য কি আরেক চক্রবর্তীর বাড়িতে গেলে তো মিলবে না। চক্রবর্তীদের কথা বলাই বাহুল্য, তারা সজ্ঞানে কখনোই অপর কাউকে খাওয়ায় না, ভোলেও না। মুরগি তো দূরে থাক, মুড়িমুরগিও নয়। নিতান্তই যদি চোর হয়ে তাদের রান্নাঘরে ঢোকো তাহলে ছ্যাঁচড় হয়ে তোমায় ফিরতে হবে, কাঁচকলা আর এঁচড় খেয়ে। অনেক দিন ভালো মন্দ পেটে কিছু পড়েনি, তাই জনার্দনের কথা মনে হলো হঠাৎ। ভোজনে জনার্দন। জনার্দনের বাড়ি স্মরণ করার সাথে সাথেই তার বাড়িতে আমরা চরণ দিলাম। বাড়িতে তার কেউ ছিল না তখন, বোধ হয় সিনেমায় কি আর কোথাও গেছে। জনার্দন একাই বসেছিল ড্রয়িং রুম আলো করে, একটু ম্লান মুখেই বসেছিল যেন। আমি গিয়ে বসেছি, বসে বসে তাদের ডিনারে যোগ দেওয়ার না কথাটা কি করে পারা যায় ভাবছি মনে মনে। সে বললে, চক্রবর্তী তুমি ভূত দেখেছো কখনো? না না, ভূতের কথা নয়, আটকে উঠেছি আমি। ওসব কথা পারলে আমি উঠে যাব। ভূতে আমার বড্ড ভয়। চোখে কখনো দেখিনি বটে, কিন্তু ভূতে আমি বিশ্বাস করি এবং ভূতেদের কখনো অবিশ্বাসও করি না। তারা খুন করতে পারে, তাদের 7 খুন মাপ। ভূতটা ভারী মারাত্মক আমার মতে, আর যদ্দূর বেরসিক হতে হয়। না না, আমি ভূতের কথা পারছি নে। সে বললে, কিছুক্ষণ আগে ছায়ার মতো সাদা একটা কি যেন দেখলাম না, সেই কথাই বলছিলাম। সেটা যে ভূত আমি তা বলছি নে। তাই বলো, বলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। বলো তাহলে, আজ বিকেলে কেন জানি নে ভাই, বাবার কবরটা দেখবার বড় স্বাদ হলো। শুরু করলো জনার্দন। জানো তো ভাই, আমরা খ্রিস্টান, মরলে আমাদের পোড়ায় না, গোড় দেয়। তোমাদের যেমন নিমতলায় নিয়ে যায়, আমাদের তেমনি গোরস্থানের গতি। জানি জানি, খতম হলেই তোমাদের কবর হয়। কে না জানে। আমি বলে উঠি। খাবারে যোগ দিতে এসে কাবাবের কথা শুনে একটু আমার ভালো লাগে না। আর সত্যি বলতে আমাদের নিমতলার রাস্তাটা নিমের মতোই তেতো লাগতে থাকে। আহা, শোনোই না গল্পটা জনার্দন সাধে। এখানে নিমের শুক্তো দিয়েই শুরু করতে হয়। মুরগির শুক্তো তার পড়েই নাকি আসবার। সেই আশায় নিম ডালের থেকে অচিরেই ডিমের ডালনায় গিয়ে পড়ব, তার ভরসাতেই পেট বেঁধে হাঁ করে তার গল্প শুনি। গেছি আজ গোরস্থানে, ইটেলির গোরস্থান। সেইখানেই তো আমার বাবাকে জনার্দন বলে যায়। সন্ধে হয়, রোদ একটু পড় রয়েছে। এই খানিক আগেই তো গেট পেরিয়ে সামান্য এগোতেই অদূরে ছায়ামূর্তির মতন সাদা কি যেন একটা চোখে পড়ল। দেখেই তো একটা কবরের পাথরের আড়ালে আমি গা ঢাকা দিয়েছি। ছায়ামূর্তির মতন সাদা, তার মানে? আমি জানতে চাইলাম, সেটা কি কোনো ভূত টুত? কথাটা সে কানে তোলে না, আপন মনেই বলতে থাকে। গা ঢাকা দিয়ে দেখছি ছায়ামূর্তিটা কি করে, নড়ে চড়ে কিনা। কিন্তু না, নড়বার তার নামটি নেই। কিন্তু সেই মূর্তিটা, সেটা কি? আবার আমার প্রশ্নবান। আমি ভালো করে লুকোলাম পাথরটার আড়ালে, যাতে সেই ছায়ামূর্তিটা আমাকে দেখতে পায়। চৌকো আর বেশ উঁচু, মাথার দিকটা গোলাকার। সেই ছায়ামূর্তির? না না, কবরের মাথার সেই পাথরটার কথাই বলছি, যার আড়ালে আমি লুকিয়েছিলাম। কিছুটা গোল, কিছুটা ট্যাবড়ানো মতন। ঠান্ডা জল দাও তো 1 গ্লাস। আমি বললাম, গড়িয়ে খাও, বলে সে কুঁজো দেখিয়ে দিল। বেশ বড় 1 গ্লাস জল গড়িয়ে নিলাম, রাখলাম আমার সামনে টিপয়। এমনিতেই আমার জল তেষ্টা অগাধ, তার উপর গোরস্থানের গল্পে গলা শুকিয়ে যেন কাঠ হয়ে আসছিল। তারপর লুকিয়েই রয়েছি আমি প্রায় মিনিট 5 ধরে। কিন্তু কতক্ষণ ওইভাবে লুকায়িত থাকা যায়? পাথরটার পাশ দিয়ে মাথা বাড়ালাম, উঁকি মারলাম এক ধার দিয়ে। দেখলাম মূর্তিটা ঠিক তখনও সেখানেই, প্রস্তর মূর্তির মতোই প্রায় ঠায় সেইখানে দাঁড়িয়ে। কবরের মাথায় পাথরটা,
না না, সেই সাদা মূর্তি। তারপর মনে হলো মূর্তিটা যেন একটু নড়লো, আসতে লাগলো আমার দিকে। আবার আমি গা ঢাকা দিলাম পাথরটার আড়ালে। ভয়ে আমি কাঠ হয়ে গেছি তখন। কাঠ হবার কথাই তো, বলে আমি কাষ্ঠ হাসি এসে আরেক ঢুক জল গিললাম। আরও মিনিট পাঁচেক কাটলো, কিন্তু আসতে দেখলাম না কাউকে। তখন সাহস করে আবার আমি উঁকি মারলাম, দেখলাম সেই সাদা মূর্তিটা সেখানে দাঁড়িয়েই। কোনখানে? একটা গাছের সামনে, ঠিক তার সামনেটায়। কীরকম দেখতে সেই গাছটা? জনার্দন জিজ্ঞেস করে। কেমন আবার? গাছরা যেমন হয়ে থাকে, ডালপালা সমন্বিত, তার চেহারার আবার কি বর্ণনা দেব? গাছ কখনো দেখনি নাকি? না না, তোমার সেই সাদা মূর্তি গো। আমার সিধে জবাব। প্রাচীনকালের পাদ্রীদের মতোই অবিকল, সেই রকম ঢিলেঢালা পোশাক পরনে, ধবধবে সাদা। তারপর ক্রমে ক্রমে সব আমার চোখে পড়ল। তার মুখ, চোখ, হাত, পা, যেমন সে যুগের পাদ্রীদের চেহারা ছবিতে দেখেছি। দেখে মনে হলো আজকের নয়, 400 বছর আগেকার পাদ্রী। বললাম, না তোমায় যে ভূতের গল্প আমায় বলো না, আমি কোকিয়ে উঠি। আমি ভারী ভয় খাই ওতে। আমার হার্টটা বলে আছে তার উপর। না, ভূত সে নয়, জনার্দন জানালো। বেশ দৃঢ়ভাবেই সে বলল, ভূত নয় সে কখনোই। ভূত নয়? না, মোটেই না। একটা পাদ্রী, বলছি তো, তাই বলো, বলে আমি হাঁপ ছাড়ি। কিন্তু এদিকে আমি ঘেমে নিয়ে উঠেছি। সেই পাদ্রীকে দেখেই চেঁচিয়ে উঠবো কি দৌড় লাগাবো কিছু ঠিক পাচ্ছি না। কে যেন স্ক্রুপ দিয়ে আমাকে এঁটে দিয়েছে মাটির সঙ্গে। নড়বার আমার শক্তি নেই একটুও, এক চুলও না। ও যে কি ভয়ানক অবস্থা! জনার্দন ঢোক গেলে আমি ঢক ঢক গিলি আরেক গেলাস। মেরি মাতার দয়ায় পাদ্রীটা তারপর চলতে শুরু করলো। চলে গেল সেখান থেকে, দূরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর স্ক্রুপগুলো আলগা হলে। কিসের স্ক্রুপ? আমি জিজ্ঞেস করি। শুনলে কি চৈতন? সে বলে সেই স্ক্রুপ যা মাটির সঙ্গে আমাকে এঁটে রেখেছিল এতক্ষণ। ও, আমায় আরেক ঢোক জল খেতে হলো। আমি তখন পাদ্রীটা যেদিকে গিয়েছিল সেই দিকে যেতে লাগলাম। কেন জানি না কিসের এক অদৃশ্য টানে কে যেন তার দিকে টেনে নিয়ে চললো আমায়। তাকে ফলো করে চলেছি। এমন সময় হঠাৎ সে হাওয়া, ফের তাকে দেখতে পেলাম আবার দূরে আর একটা কবরের কাছে দাঁড়িয়ে। মনে হলো যেন কবরটা ফুঁড়েই সে উঠল। সেই রকমই যেন আমি দেখলাম। না, ভূতের গল্প আমি শুনবো না, কিছুতেই না। না, ভূত নয়, আশ্বাস দিল জনার্দন। স্পষ্ট দেখলাম তাকে মাটি ফুঁড়ে উঠতে, তবে সেটা চোখের ভ্রমও হতে পারে। তারপর দেখলাম তাকে চলে যেতে, ধীরে ধীরে কবরের ধার ঘেঁষে এগিয়ে তার মাথার পাথরখানার ভেতর দিয়ে তাকে চলে যেতে দেখলাম। হ্যাঁ, কি বললে? কবরের পাথরটা মাথায় করে নিয়ে গেল? না না, পাথরের মাথার ভেতরে সে দিয়ে তার ভেতর দিয়ে চলে গেল। স্বচ্ছন্দে সে পাথরটার পাশ কাটিয়ে যেতে পারত, কিন্তু কি রুচি! তা না গিয়ে শটান সেই পাথর ভেদ করে যেন এফোর এফোর করে বেরিয়ে গেল পাদ্রীটা। কী সর্বনাশ! আমার বুক ধড়ফড় করে। ওরকম প্রস্তরভেদী যাতায়াত মোটেই আমার ভালো লাগে না। কিন্তু আমি ভয় পেলাম না আর। ফলো করে চললাম পাদ্রীকে। পাদ্রীটা আস্তে আস্তে আরেকটা কবরের কাছে গিয়ে দাঁড়ালো। কি যেন করতে লাগলো তার পাথরের খোদকারিতে। তারপর সে সেই কবরের মধ্যে ঢুকে গেল। মাটির তলায় আস্তে আস্তে যেমন করে চোরাবালির মধ্যে লোকে ডুবে যায়, তেমনি করেই সে নেমে গেল। না না, ভূত নয়, ভূতের গল্প না। আমি চেঁচিয়ে উঠি। ভূতের গল্প বলো না তুমি আমায়। না, ভূতের গল্প নয়, ভূতের কোনো কথাই না। তারপর আমি করলাম কি, গেলাম সেই কবরটার কাছে, যেখানে গিয়ে পাদ্রীটা অমন করে উপে গেল হঠাৎ। হ্যাঁ, শুনেছি। আমি অস্থির হয়ে উঠলাম। আর বেশি ব্যাখ্যা করে বিশদ করে বলতে হবে না। তখন চাঁদ উঠেছে আকাশে। আমি কবরটার মাথায় গিয়ে দাঁড়ালাম। পাদ্রীটা ঠিক যেখানে দাঁড়িয়েছিল, তারপর তার সেই পাথরটার গায়ে পাদ্রীটা কী পড়ছিল দেখতে গেলাম আমি। চাঁদের আলোয় দেখা গেল বেশ, পড়া গেল স্পষ্টই। খোদাই করা রয়েছে সেখানে, জনার্দন তরফদার, এখানে সমাহিত 15ই ডিসেম্বর 1950। গোটা গোটা অক্ষরে আমার নিজের নাম আর গতকালের তারিখ। বলেছি না ভূতের গল্প শুনতে আমি রাজি নই। আমি না বলে পারি না, একটু রূঢ় কণ্ঠেই বলি, বলতে বাধ্য হই এবার। আর তুমি খালি খালি আমার কাছে সেই ভূতের কথাই পারছো। না, ভূত নয়, জনার্দন ম্লান মুখে জানায়। আমি হলফ করে বলতে পারি, ভূত নয়। ভূত নয় তাহলে কি? তাহলে কে? বলছি না আমিই তো। সে বলে আমার নিজের নাম খোদাই করা দেখলাম সেই কবরটার পাথরে, তাতে আবার গতকালকের তারিখ। কিন্তু তার কি কোনো মানে হয়? আমি বিরক্তি প্রকাশ করি। জলজ্যান্ত আমার সামনে বসে তার এই রসিকতায় অর্থ বুঝি নে। গতকাল যদি তুমি মারা গিয়ে থাকো, তাহলে আজ এখন এখানে এই যে তুমি, এর মানে তুমি জানতে চাও? জিজ্ঞেস করে জনার্দন। হ্যাঁ, চাই বই কি। তাহলে ভাই, আমার আর কোনো দোষ নেই। তুমি যখন এমন করে জানতে চাইছো,
এই না বলে জনার্দন সেই দণ্ডে সেইখানে আমার এই চোখের ওপর জনার্দন উপে যায়।